আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের 17 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ছদ্মবেশ নিয়ে হাসপাতালে প্রবেশ করেছে মধুজা ও সিরাজ। আজ তারা দুজন দরিদ্র সেজে এসেছে। দুজনে পরিকল্পনা মাফিক অক্ষরের চেম্বারে এসে বসে। তাদের পালা আসতেই মধুজা ভেতরে যায়। অক্ষর মধুজাকে দেখা মাত্রই চিনতে পারে। ভেতরে অক্ষরের একজন সহযোগী ছিল জন্য সে কিছু বলে না। মধুজার কথা মতো তাকে না চেনার ভান করে পরীক্ষা নিরীক্ষা করে এবং তাকে কিছু চেক আপ করতে দেয়। মধুজা বাইরে আসে, সিরাজের সাথে চলে যায় এক্স রে করতে। আজ সিরাজ মধুজার বাবা সেজে এসেছে, এই জন্যই তাকে বয়স্ক মানুষ সাজতে হয়েছে। এক্স রে করা হয়ে গেলে সিরাজ মধুজার কথা মতো হাসপাতালের কিছু কর্মকর্তাকে গুছিয়ে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, তুই চিন্তা করিস না মা, আল্লাহ আছে, দেখিস তোর কিছু হবে না। আমরা গরিব মানুষ, আল্লাহ আমাদের সাথে অন্যায় করবে না। কথাগুলো বলতে বলতেই চলে আসে তারা। এক্স রে রিপোর্ট আসার পর সেই রিপোর্ট নিয়ে অক্ষরের কাছে যায় মধুজা। অক্ষর সেই রিপোর্ট দেখে বলে, এই রিপোর্ট অনুযায়ী তোমার আপনার হার্টে ব্লক আছে, অপারেশন করতে হবে। রিপোর্টটা দেখে অক্ষরের চোখ ছাড়াবড়া হয়ে যায়, কারণ মধুজার এরকম কোনো সমস্যা হওয়ার কথা না। তার মানে মধুজার ধারণায় ঠিক এখানে দরিদ্র মানুষকে টার্গেট করে ভুলভাল রিপোর্ট দেওয়া হয়। সুস্থ মানুষকে অসুস্থ প্রমাণ করে তাদের অপারেশনের নামে তাদের হার্ট কিডনির মতো গুরুত্বপূর্ণ অর্গান বের করে নিয়ে সেগুলো বিক্রি করা হয়। রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় অক্ষর। অসহায় মানুষদের সাথে যারা এমন ধোঁকাবাজি করে তাদের প্রতি ঘৃণায় তার গা গুলিয়ে আসে। মধুজা কোনো কিছু না বলে বেরিয়ে আসে। এখন তাদের প্রধান উদ্দেশ্য হলো যে করেই হোক আসল অপরাধীকে সামনে আনা, আর তার জন্য এখন অপেক্ষা করতে হবে অপারেশনের জন্য। অক্ষরের কেবিন থেকে বাইরে এসে মধুজা দেখতে পাই ডাক্তার কেয়াকে। ডাক্তার কেয়া ফোনে কারোর সাথে কথা বলছিল। মধুজা গোপনে কথা শোনার চেষ্টা করে, তেমন কিছু শুনতে পায় না। শুধু এটুকু শুনতে পায় যে কেয়া কাউকে বলছে নতুন একজনকে পেয়েছি। এটুকু শুনেই মধুজা আন্দাজ করে নেই তার ব্যাপারে কথা বলা হচ্ছে। মধুজা মনে মনে বলে, 10 দিন পর অপারেশনের ডেট ফিক্সড করা হয়েছে, সেদিনই তোমাদের সবাইকে পাকড়াও করা হবে, কোনো চিন্তা করো না। মধুজা ও অক্ষর রুমে বসে আছে, চিন্তায় দুজনের ঘুম আসছে না। ইতিমধ্যেই 9 দিন অতিবাহিত হয়েছে, আর মাত্র 1 দিন পর অপারেশন করার কথা। মধুজা অক্ষরকে জিজ্ঞাসা করে, আচ্ছা হাসপাতালে সন্দেহভাজন কাউকে কি আপনার নজরে পড়েছে? অক্ষর অনেক ভেবে বলে, তেমন কিছু না, তবে ডক্টর কেয়াকে আমি অনেক কয়েকবার ডক্টর রাহেলা খানমের সাথে কথা বলতে দেখেছি। তিনি কে? তুমি জানো হসপিটালটি একটি বেসরকারি হসপিটাল। এই হসপিটালের প্রতিষ্ঠাতা ছিলেন মিস্টার কবির হোসাইন। কবির হোসাইনের শ্যালক রুহুল আমিন বর্তমানে হাসপাতালের দায়িত্বে আছেন, আর রাহেলা খানম হচ্ছেন কবির হোসাইনের স্ত্রী। আজ থেকে 10 বছর আগে একটি দুর্ঘটনায় কবির হোসাইন মারা যান। তারপর রাহেলা খানম বিদেশ চলে যান। তারা নিঃসন্তান ছিলেন, তাই রাহেলা খানম নিজের ভাইকেই হাসপাতালের দায়িত্ব দিয়ে চলে যান। রাহেলা খানম লন্ডনে একটি হাসপাতালে ছিলেন এতদিন, মাঝে মাঝে দেশে আসতেন, এখন একেবারে চলে এসেছেন। বুঝলাম। আচ্ছা, ডক্টর রাহেলা খানমের সাথে আগে থেকে কি ডক্টর কেয়ার ঘনিষ্ঠতা ছিল? রাহেলা খানম যতবার দেশে আসতেন ডক্টর কেয়া ততবারই তার কাছাকাছি থাকতো। এমনকি ডক্টর কেয়া মাঝে মাঝে বিদেশ গিয়েও রাহেলা খানমের সাথে দেখা করেছে বলে আমি শুনেছি। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে ডক্টর রাহেলাও এইসবের সাথে জড়িত থাকতে পারে। তবে কোনো প্রমাণ ছাড়া আমরা এইভাবে কাউকে এলিগেশন দিতে পারি না। আমরা আমাদের আগে বিষয়টা নিয়ে ভালোভাবে ভাবতে হবে। অক্ষর ও মধুজা বিছানায় শুয়ে পড়ে। তাদের মাঝখানে একটা কোলবালিশ ছিল। মধুজা কোলবালিশটিকে জড়িয়ে ধরে থাকে। কিছুক্ষণ পর অক্ষর বালিশটি সরিয়ে দেয়। মধুজা বুঝতে না পেরে অক্ষরকে জড়িয়ে ধরে। অক্ষরও মধুজাকে নিজের 2 বাহুতে আবদ্ধ করে নেয়। মধুজা এবার চোখ মেলে তাকায়। অক্ষরকে এভাবে দেখেই ইতস্তত বোধ করলেও কিছু বলে না। অক্ষর মধুজার কপালে নিজের ভালোবাসার স্নিগ্ধ পরশ এঁকে দেয়। নিজে ধীরে ধীরে আরো কাছে আসে তারা। অক্ষর অনেক কাছে চলে আসায় মধুজা বেশ ঘাবড়ে যায়। অক্ষর বুঝতে পেরে কিছুটা সরে আসে। মধুজাকে উদ্দেশ্য করে বলে, তুমি না চাইলে আমাদেরও মাঝে কিছুই হবে না। আমি চাই তুমি নিজে থেকে এসে আমার কাছে ধরা দাও দেন। তাই আমি জোর জবরদস্তি করব না। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, সামনেও দেব, কারণ আমি জানি অপেক্ষার ফল মিষ্টি হয়। তবে তোমার কাছে একটাই অনুরোধ করব, বেশি দেরি করে ফেলো না। যাই হোক, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? অক্ষর মধুজাকে নিজের পকেট থেকে একটি গোলাপ বের করে দেয়। মধুজা খুব খুশি হয় গোলাপটি পেয়ে। অক্ষর আরও একটি গোলাপ বের করে মধুজাকে প্রপোজ করে। মধুজা পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে। অক্ষর মৃদু হেসে একটি চকলেট বের করে মধুজাকে দিয়ে বলে, এই নাও, আজ তো চকলেট ডে,
তাই তোমার জন্য ক্যাডবেরি ডেইরি মিল্ক এনেছি। এই কদিন ব্যস্ত থাকায় তোমার সাথে রোজ ডে আর প্রপোজ ডে সেলিব্রেট করতে পারিনি। তবে এখন থেকে কিন্তু সেলিব্রেট করব, প্রতিটা দিন এখন থেকে আমরা সেলিব্রেট করব। রাত এখন 11টা। মধুজা গভীর ঘুমে আচ্ছন্ন। অক্ষরের ঘুম ভেঙে যাওয়ায় সে একটু ছাদে চলে আসে। রাউনাফ নিজের বোনের ছবি বুকে আগলে ধরে ছাদেই দাঁড়িয়েছিল। অক্ষরকে দেখে সে চলে যাচ্ছিল, তখন অক্ষর বলে, তোমার বোনকে খুব মিস করো তাই না? রাউনাফ কান্না জড়িত গলায় বলে, অনেক বেশি মিস করি। আপুর সাথে কাটানো সব মুহূর্ত আমার এখনো মনে পড়ে। একসাথে স্কুলে যাওয়া খুঁটিনাটি, খুনসুটি, মারামারি, সব কথা মনে পড়ে। সব কিছুই আমার মনে পড়ে। কিছু মানুষের লোভের কারণে সব শেষ হয়ে গেল। তুমি এসব নিয়ে ভেবো না। আসল অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে। আপনাকে কিছুদিন থেকে একটা কথা বলতে চাই, কিন্তু নিজের জড়তার কারণে বলতে পারছি না। আমি আপনাকে ভুল ভেবেছিলাম যে আমার বোনের মৃত্যুর পেছনে হয়তো আপনার হাত আছে। সেজন্যই আপনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আপনাকে প্রাণে মারারও চেষ্টা করি। সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি। কোনো কিছু বিচার না করে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। অক্ষর রানাফের মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, তুমি অনেক ছোট, কোনো কিছু বিচার বিবেচনা করার ক্ষমতা তোমার কম। তবে তোমার একটু সচেতন হওয়ার প্রয়োজন ছিল। তোমার বাবা মা কোথায়? তারা কিছু জানে না এই ব্যাপারে? রানাফ মাথা নিচু করে বলে, আমি বাবা মাকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছি। আমার লক্ষ্য ছিল প্রতিশোধ নেওয়া। আসলে আমাদের গ্রামেরই একটা মেয়ে আপনাদের বাড়িতে আগে কাজ করত। হঠাৎ করে মেয়েটি বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সে আর কাজ ছেড়ে চলে আসে। গ্রামে এসে আমাদের বলেছিল কেউ কাজ করতে চাইলে আসতে পারি এখানে। সেদিন আমি ওর থেকে ঠিকানা নিয়ে এখানে চলে আসি। আপনার মার সাথে কথা বলে এখানে কাজ করতে শুরু করি। সব কিছু বুঝতে পারলাম। আমি তোমাকে বলবো, এখন তোমার ফিরে যাওয়া উচিত। তোমার বাবা মা তাদের এক মেয়েকে হারিয়েছে। এখন তুমিও এভাবে দূরে থাকলে তাদের অবস্থা কেমন হবে সেটা বোঝার চেষ্টা করো। আমিও ফিরে যেতে চাই, আমি ব্যবস্থা করে দেব। কথাটা বলেই অক্ষর ছাদ থেকে নিজের রুমে চলে আসে। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।